সেকেন্ড ইনিংস লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। এতদিন বাদে দূর থেকে প্রবীরকে দেখে কাকনের বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল। ঠিক দেখেছে তো? সত্যি প্রবীর? কী রে বাবা, সবে বিয়েবাড়িতে ঢুকেছে, ঢুকতে না ঢুকতে এই রকম সমাপত্তন। মকটেলটা নিতে যাওয়ার ওসিলায় একটু তফাতে চলে এলো ও। ইদানিং সব বিয়েবাড়িতেই বারের কায়দায় সফট ড্রিঙ্কস কাউন্টার শুরু হয়েছে। তাতে বিভিন্ন ধরনের ফ্রুট জুস বা ককটেলের ব্যবস্থা রয়েছে। আর এদের তো আরও এলাহি ব্যাপার। বিশাল বড় একটা বাগান বাড়ির ভিতরটা এক একটা কাউন্টার দিয়ে এক একটা থিমে সাজানো হয়েছে। কোথাও স্টার্টার, কোথাও শুধুই মেইন কোর্সের খাবারের খাওয়া দাওয়া, কোথাও বিয়ে হবে, কোথাও শুধু ড্রিঙ্কস আর আইসক্রিম, কোথাও আবার নির্ভেজাল আড্ডার ব্যবস্থা। একদিকে আবার বিশাল এলসিডি টিভি লাগানো হয়েছে, যেখানে বিয়ের যাবতীয় রিচুয়াল লাইভ সম্প্রচার করা হবে। নবদিতাদি বেশ বয়সেই বিয়ে করছে, এতদিন পয়সা কামিয়েছেও প্রচুর, সুতরাং খরচ তো একটু করতেই হবে। সত্যিই তাই, কার সাথে কার কীভাবেই যে আলাপ হয়। নবদিতাদি ছিল কাকনের ডিভোর্স লয়ার, যদিও ওদের ডিভোর্সের সময় জটিলতা কিছুই হয়নি। ও ভালো চাকরি করে, ফলে কোনো খোরপোশও দাবি করেনি। শুধু নিয়মমাফিক একজনকে তো লাগেই। তাছাড়া প্রবীর ছেলে মানুষই গো ধরে বসেছিল যে ডিভোর্স পেপারে কিছুতেই সাইন করবে না। পরে অবশ্য কাকনের রাগ দেখে মেনে নেয়। সেই থেকে কাকনের সঙ্গে নবদিতাদির যোগাযোগ আজও অটুট। তেমন মাখামাখি না থাকলেও সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে দুজনের মাঝে। মাঝে মাঝেই ফোনে কথা, খোঁজখবর নেওয়া, কোনো অকেশনে দুজন দুজনকে নেমন্তন্ন করা ইত্যাদি। কাকন বেশি কিছু চিন্তা না করে একটা ব্লু লেগুন নিয়ে একটু দেয়াল ঘেঁষে আড়াল হয়ে গেল। বিয়ে বাড়িতে ঢুকে অবধি এখনও নবদিতাদির সঙ্গে দেখাই করা হয়নি ওর। তবু কাঞ্জিবরমের ভারী আঁচলটাকে তার ফ্যাশনের তোয়াক্কা না টেনে পেছন দিক দিয়ে গিয়ে এসে কোমরে গুজল। তারপর স্ট্রটা মুখে নিয়ে আর চোখে দেখতে লাগলো একটু দূরে দাঁড়িয়ে থাকা লোকটাকে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, প্রবীরই তো। সে একই রকম ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে ডান হাতটা কোমরে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা এই মানুষটাই তো প্রবীর। সেই ঢেউ খেলানো চুল আর সেই চিরাচরিত ঠোঁট বাঁকিয়ে হাসি। একসময় ওই হাসি দেখেই প্রেমে পড়েছিল কাকন। আবার একটা সময় এমন হয়েছিল যে ওই হাসি দেখলেই রাগে ওর গায়ের শরীর পিত্তি জ্বলে যেত। কিন্তু এখন ভালো লাগা খারাপ লাগা কিছুই মনে হয় না। কেমন যেন একরাশ কৌতূহল এসে ভিড় করল ওর মনে। প্রবীর কলকাতায়। ডিভোর্সের পর যতদূর শুনেছিল প্রবীর ট্রান্সফার নিয়ে দিল্লি চলে গিয়েছিল। ওখানেই তো ওর বাড়ি ছিল। বাড়ি বলতে অবশ্য নিজেরই একটা ফ্ল্যাট। এমনিতে তো তিনকুলে কেউ ছিল না। তারপর প্রায় 5 বছর হয়ে গেছে, ওর আর কোনো খবরই পায়নি কাকন। পাওয়ার চেষ্টাও যে করেছে তা নয়। প্রথম প্রথম প্রবীরের কথা শুনলেই রাগে গা জ্বলে যেত ওর, মুখ কুঁচকে উঠত, কোথা থেকে কান্না এসে ভরে যেত চোখের জল। অস্থির লাগতো, মনে হতো এখনই শেষ করে ফেলবে নিজেকে। কি হবে এভাবে বেঁচে? কখনো কখনো আবার দুর্বলও হয়ে পড়ত। মনে হতো কোর্ট কাচারি, কাদা ছোড়াছুড়ি সব ভুলে ছুটে যায় ওর কাছে। যখন মনে অনেক কষ্ট লাগতো তখন নিজেকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হতো। তারপর সময়ের সাথে সাথে সেই প্রাথমিক অভিব্যক্তিটা থিতিয়ে গেছে। মনে যে একেবারেই পড়তো না তা ঠিক নয়, কিন্তু এইটুকুই, ওর সংসারটা ভাঙার জন্য আর কষ্ট হতো না খুব বেশি একটা। তবে হ্যাঁ, শূন্যতা তো একটা থেকেই যায়, বিশেষ করে একা থাকলে যা হয়। বরং বছরখানেক আগে নেহাত কৌতূহল থেকেই ফেসবুকে খোঁজাখুঁজি করছিল একবার, পেয়েও ছিল। কিন্তু প্রবীর যে ফেসবুকে ইনঅ্যাক্টিভ সেটা কাকন বুঝে ফেলেছিল। ছবি আপডেট কিছুই করে না ও। কাকন শেষ হয়ে যাওয়া জুসের গ্লাসটা ওয়েস্ট বক্সে রাখার ছল করে আরও খানিকটা ওদিকে সরে গেল। প্রবীর কিন্তু বেশ মুটিয়েছে। শার্টের উপর দিয়ে ভুঁড়িটা বোঝা যাচ্ছে ভালোই। সামনের চুলগুলোও অনেক হালকা হয়ে এসেছে। বিয়ে তো আর করেনি বোধহয়। তবু সত্যি কিনা কে জানে। ও একটু উকিঝুঁকি দিল, না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। কাকনের চিরকালই একটু বেশি কৌতূহলের স্বভাব। ঘাড় বাঁকিয়ে বারবার দেখতে গিয়ে একটা কাণ্ড করে বসল ও। একজন শেরওয়ানি পরা ভদ্রলোক আইসক্রিম নিয়ে বেরোচ্ছিলেন। কাকনের হঠাৎ পিছিয়ে আসাতে তিনি হুড়মুড়িয়ে পড়লেন কাকনের গায়ে।
আর ওনার হাতের চকো সিরাপ দেওয়া বাটার স্কচ আইসক্রিমটা পিছলে পড়ে গেল ঠিক কাকনের ঘাড়ে। মুহূর্তে সেটা গড়িয়ে ওর পিঠ ব্লাউজ মাখামাখি হয়ে গেল। কাকন প্রথমে হকচকিয়ে গেল, তারপর ভদ্রলোকের দিকে এমন আগুনঝরা দৃষ্টিতে তাকালো, কলিযুগ না হলে শিওর ভদ্রলোক ভস্ম হয়ে যেতেন। শিট, আপনি কি চোখে দেখতে পান না নাকি? কি করলেন বলুন তো? কোনো মানে হয়? ভদ্রলোক মুহূর্তে মিউয়ে গেলেন। না মানে ঠিক, আমি ইচ্ছে করে করিনি। ভদ্রলোক কীরকম একটা চেনা চেনাও লাগছিল। কোথাও দেখেছে কি এর আগে? দেখলেও তা নিয়ে একেবারেই মাথা ঘামল না তখন। এমনিতে ওর পিঠটা চটচট করছিল। দেখতে না পেলেও বুঝতে পারছিল ওর স্বাদের দামি ব্লাউজটার পুরো 12টা বেজে গেছে। ইস, পুজোর সময় কত বুটিক ঘুরে এই ব্লাউজটা কিনেছিল। ও ঝাঁঝিয়ে উঠল। ইচ্ছে করে কেউ খুনও করে না, বুঝলেন? সেটাও আবার কোনো উপায় না থাকলেই করে। দেখছেন না দাঁড়িয়ে আছি, দেখে শুনে হাঁটবেন না? আমার 12,500 টাকার কাঞ্জিবরম শোকে দুঃখে কাকন প্রায় মূর্ছা যেতে বসল। ভদ্রলোক বললেন, আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, আসলে আমি একটু আগে এসেছি। আমার ভাগ্নে তো নির্ভর হঠাৎ বায়না করে বসলো যে এইসব আবাল পাবলিকগুলো কোথা থেকে আসে। আর নবদিতাদিকেও বলিহারি, কোনো কাণ্ডজ্ঞান নেই। এত বড় সিভিল লয়ার একটা স্ট্যাটাস দেখে নেমন্তন্ন করবে না? লোকটা পরেছে জমকালো পোশাক, এদিকে দেখো কোনো বেসিক ম্যানারিজম পর্যন্ত নেই। ততক্ষণে আশপাশ থেকে 5-6 রকমের উপদেশ উড়ে আসতে শুরু করেছে। একটা লোক বলল, দিদি বাথরুমে গিয়ে ধুয়ে নিন, না হলে পরে আর উঠবে না, কারণ এ তো কোকো পাউডার। কাকন ইয়ার্কি মারার ভঙ্গিতে তীক্ষ্ণক্ষণে সোজা তাকালো লোকটির দিকে। ধুয়ে দিলে এখন কি পরে থাকবো আমি? লোকটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগলো। তখন আরেকজন মোটা মহিলা বক্তব্য রাখলেন, তুমি বরং বাড়ি চলে যাও, দামি ব্লাউজ তো, এই দাগ না হলে আর কোনো দিন উঠবে না। কাকনের অসহ্য লাগছিল। কি একটা বলতে যাবে, হঠাৎ দেখলো প্রবীর এদিকে আসছে। ও ঝট করে পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার আগেই প্রবীরের গলা শোনা গেল, আরে কি হলো সুপ্রিয়দা, চলুন সামনে চলুন। এসেই এদিকে চলে এলেন, ওদিকে রেজিস্ট্রার বসে আছে তো। এটুকু বলেই প্রবীর দমল না, সোজা এগিয়ে আসতে লাগলো কাকনের দিকে। আরে ম্যাডাম, ইনি তো ইচ্ছে করে করেননি বলুন, বরকে এইভাবে এখানে আটকে রাখলে চলে? লগ্ন তো বয়ে যাচ্ছে, আজকের দিনে ইনিই তো সব। বলতে বলতে প্রবীর কাকনের মুখোমুখি হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। ওর দিকে তাকিয়ে প্রবীর যেন বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। কাকনের হৃৎপিণ্ডটা এমনিই খরগোশের মতো লাফাচ্ছিল, তার উপর প্রবীরের কথা শুনে প্রায় ভিমড়ি খেয়ে পড়ে যাওয়ার হাল। এই আধবুড়ো লোকটা বর, কি লজ্জার কথা! ছি ছি, বরকেই কিনা এতগুলো কথা শুনিয়ে দিল। এবার যদি নবদিতাদির বাড়ির লোকই ওকে দুটো কথা শুনিয়ে দেয়। ও খুব কনফিউজড হয়ে গেল। আর চোখে দেখল বর বাবাজি তখন ওর মুখের দিকে বেশ অস্পষ্টভাবে তাকিয়ে আছে। নবদিতাদি বলেছিল ওর বড় নাকি উকিল। ওদিকে আশেপাশের ফিসফাস আর ব্লাউজের সংকটময় ভবিষ্যতের কথা ছেড়ে দিয়ে ওরা বরং বরের কথার দিকেই কান দিতে লাগলো। ও বুঝতেই পারছিল না দাঁড়িয়ে থাকবে নাকি পালিয়ে চলে যাবে। পুরো জায়গায় যেন হঠাৎ করেই কাকন ভিলেন হয়ে গেল। কাকন আর ভাবল না, তড়িৎ গতিতে সরে গেল জায়গা থেকে। যত তাড়াতাড়ি এই গ্যাদারিং থেকে কেটে পড়া যায় ততই ভালো। একদিকে ভালোই হয়েছে এই বিশাল বাগান বাড়িটায় এত বড় ক্যাম্পাস। ও অনেকটা লন দিয়ে হেঁটে খুব সুন্দর করে সাজানো একটা ছোট্ট লেকের সামনে চলে এলো। কিরকম একটা অস্বস্তি হচ্ছে। এক প্রবীরের আকস্মিক আবির্ভাব, 2 খোদ বরের সাথে ঝামেলা। উফ, কাকনের সাথেই এই রকম হয় সব সময়। ও কি না খেয়ে বেরিয়ে যাবে? এসে থেকে তো নবদিতাদির সঙ্গে দেখাই করা হলো না। অফিস থেকে সোজা এসেছে, খিদেও পেয়েছে বড্ড। খিদে পেয়েছে বলে প্রথমে জুস খেতে গিয়েছিল, গিফটটা পর্যন্ত দেওয়া হয়নি এখনো। কি বিচ্ছিরি লাগছে। একে তো চটচটে ভেজা ব্লাউজ, তার উপর ওই উটকো ঝামেলা। দূর থেকে একটু দূরের হিন্দি গান আসছে, কয়েকজন লোক উদ্দামে নাচানাচি করছে। ও দূর থেকেই সব কিছু দেখতে পাচ্ছিল। আচ্ছা বরটাই বা কেমন, নিজেই চলে এসেছে ভাগ্নের জন্য আইসক্রিম নিতে। আর কেউ ছিল না, না কপালে চন্দন বা গলায় মালা। কি করে চিনবে কাকন? কোনো মানে হয়? হঠাৎ অনুভব করলো এই ফাঁকা জায়গায় ওর পাশে কে এসে দাঁড়িয়েছে।
পাশে তাকাতেই ও প্রবীরকে দেখতে পেল। প্রবীর ওর পেছন পেছন চলে এসেছে। প্রবীর বলল, তুমি? কাকন অন্যদিকে তাকিয়ে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতে লাগলো। নিরুৎসাহিত গলায় বলল, হ্যাঁ আমি। কেমন আছো? প্রবীরের চোখ থেকে তখনও বিস্ময় যায়নি। আমি বিশ্বাসই করতে পারছি না তোমার সঙ্গে আবার কখনো আমার দেখা হবে। কাকন কি বলবে বুঝতে পারল না। ডিভোর্স হয়ে যাওয়া বরের সাথে দেখা হলে কি বলা উচিত। ও কিছুক্ষণ একটু উসখুস করলো, তারপর বলল, তুমি দিল্লিতে ছিলে না? প্রবীর বলল, হ্যাঁ, দিল্লি থেকে এসেছি। লেকের চারপাশে আলোর মালা দিয়ে সাজানো থাকলে কি হবে? লেকের জলটা বেশ অপরিষ্কার। সবুজ শ্যাওলার দিকে তাকিয়ে কাকন একটা ঢোক গিলল। বিয়ে করেছ? প্রবীর বলল, পাগল, নেড়া বেলতলায় একবারই যাই। তুমি করেছো নিশ্চয়ই। প্রবীরের সেই ঠেস মেরে কথা বলার বদ অভ্যাস আর গেল না। মনে মনে ভাবল কাকন, এখনও পাল্টাওনি বুঝি? অবশ্য এখন আর পাল্টালেই বা কি হবে? যখন সংসার পেতেছিল দুজনে তখনই পাল্টায়নি, আর এখন তো ছাড়া গরু। আজও অফিস থেকে এসে ক্লান্ত শরীরে যখন বিছানায় গা এলিয়ে দেয় কাকন, ওর 7 তলার জানালা থেকে দূরের ব্যস্ত রাস্তাটার উল্কার গতিতে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট চোখে পড়ে। ভাবে, সত্যিই যে ওদের ডিভোর্সটা কেন হলো? লোকের সংসার ভাঙার কত গুরুত্বপূর্ণ কারণ থাকে, তৃতীয় ব্যক্তি থাকে, টাকা পয়সা, আরও নানা ধরনের ঝুটঝামেলা। ওদের এসব কিছুই সমস্যা ছিল না। দুজনেই ভালো রোজগার করত, ভালোবাসত দুজন দুজনাকে মন থেকে। কিন্তু ওদের আলাদা হয়ে যেতে হলো কেন? আচ্ছা, এর জন্য কি কাকনই দায়ী? কাকন মাথা নাড়ল। আমিও যখন ন্যাড়া, তখন আমিও বা বেলতলায় যেতে যাব কেন? কোন দুঃখে? একাই বেশ আছি। প্রবীর হেসে ফেলল। তুমি কিন্তু আগের মতোই আছো, একটু মুটিয়েছ আর চুলটা ছোট করে ফেলেছ, বাট এখন বেশ লাগছে। না, প্রবীর এক চুলও বদলায়নি। ঠিক একই রকমভাবে প্রশংসার মধ্যে খুদগুলোকে ঢুকিয়ে একটা জ্বালা ধরানো মুড তৈরি করে দেবে। এসব করে যে কি সুখ পায় ভগবানই জানে। কাকন সঙ্গে সঙ্গে বলল, তুমিও তো তাই, বুড়ো হয়ে গেছো একদম। প্রবীর এবার শব্দ করে হাসল। যা ভেবেছিলাম, ঠিক একই রকম ঝগড়ুটে রয়ে গেছ। কাকন আর কথা বাড়ালো না। না, যাই, গিফটটা দিতে হবে। ও এগোতে উদ্যত হলো। কাকন হাঁটতে শুরু করবেই তখনই প্রবীর খপ করে ওর হাতটা চেপে ধরল। কোথায় যাচ্ছ? খবরদার যেও না। সুপ্রিয়দা তোমাকে এখন পাগলের মতো খুঁজছে। দেখতে পেলেই বউয়ের বাড়ির কাছে চালান করে দেবে। হুলস্থুল বেঁধে যেতে পারে একদম। সবাই খুঁজছে তোমায়। কাকন ভুরু কুঁচকে প্রবীরের দিকে তাকালো। সত্যি বলছে না মিথ্যে কিছুই বোঝার উপায় নেই। প্রবীর ওকে চুপ করে যেতে দেখে বলল, তার চেয়ে চলো একটু বাইরে ঘুরে আসি। সামনে এই কফি শপটায় যাবে? লেক পেরিয়ে রাস্তার ওপারে একটা কফি শপ আছে। কাকন আবার চিরকালই একটু হিসেবি। বিনে পয়সায় এখানে এত খাবার থাকতে বেকার পয়সা খরচা করে এখন কফি খেতে হবে? ও না বলতে যাচ্ছিল, কিন্তু খিদেও পেয়েছে বেজায়। এদিকে এখন খাওয়ার জায়গা যাওয়ার ঠিক ভরসা পাচ্ছে না ও। বাধ্য হয়ে ও ঘাড় হেলালো। ওরা অনেক বছর বাদে পাশাপাশি হেঁটে রাস্তা পেরোচ্ছিল। দুজনে কফি শপটায় এসে একটা ছোট্ট টেবিলের দুদিকে মুখ করে বসলো। প্রবীর 2 কাপ কফি অর্ডার দিয়ে ওর দিকে তাকালো। তারপর, কি খবর ম্যাডামের? কাকন বলল, ভালো। তারপর একটু আমতা আমতা করে বলল, বাই দ্য ওয়ে, তুমি এখানে কিভাবে ইনভাইটেড হলে? প্রবীর মিটিমিটি হাসল। তুমি যেভাবে এখানে ইনভাইটেড হয়েছ সেভাবেই। বুঝলাম না। কাকন অবাক। প্রবীর একটা সিগারেট ধরালো। ফস করে খানিকটা ধোয়া ছেড়ে বলল, সুপ্রিয়দা, তাকে ভুলে গেছো নাকি তুমি? আমার লয়ার ছিল তো। কাকন হা হয়ে গেল। মানে? ওকে অবাক হয়ে যেতে দেখে প্রবীর সিগারেটের খানিকটা ছাই টোকা দিয়ে ফেলে হাসল। কি হলো? বিশাল অবাক হয়ে গেছো মনে হচ্ছে। কেন, তুমি জানো না নাকি? মাল দুটো আমাদের ডিভোর্স করিয়ে দিল, আর সেখান থেকে নিজেরাই লটকে গেল। কাকনের বিস্ময়ের ঘোর তখনও কাটছিল না। সেই জন্য বরটাকে চেনা চেনা লাগছিল। মানে আমাদের কেস চলবার সময় ওদের অ্যাফেয়ার শুরু হয়েছিল। প্রবীর বলল, ইয়েস। তুমি তো ডিসাইড করেই নিয়েছিলে কিছুতেই আর আমার সঙ্গে থাকবে না। কারণটা যে কি আজও বুঝলাম না। কাউকে বিয়েও তো করলে না। মাঝখান থেকে আমরা দুজন দুই দিকে ছিটকে গেলাম। কাকন কিচ্ছু বলতে পারল না। প্রবীরের কথাটা যে ভুল তাও নয়,
ওদের সংসারে কোনো বড় গোলযোগ ছিল না, কিন্তু কাকনের হঠাৎ করেই যেন দম বন্ধ হতে লাগলো। প্রবীর প্রায়ই ট্যুরে বেরিয়ে যেত। কাকনেরও অফিসে দায়িত্ব বাড়তে শুরু করেছিল। দুজন দুজনার সময় কাটানোর সময়টুকু ছাড়া বাকি সময় আলাদাই থাকতো। সেইটুকুতে বাসা বাঁধতে শুরু করেছিল পারস্পরিক অবিশ্বাস, খোঁচা আর শ্লেষ। প্রবীর কিছু বললে কাকন সহজভাবে নিতে পারত না, কাকন কিছু বললে প্রবীর উল্টোপাল্টা ধরত। কাকন চিরকালই অধৈর্য। দুম করে একদিন ঠিক করে নিয়েছিল, এইভাবে জন্তুর মতো পাশাপাশি থাকার চেয়ে মানুষের মতো আলাদা থাকা অনেক সম্মানের, অনেক শান্তির। এখন এই কয়েক বছরে একাকী জীবনে মাঝে মাঝে অবশ্য ও ভাবে, সত্যিই কি ওর ডিসিশনটা ঠিক ছিল? প্রবীর তো ডিভোর্স চায়নি, চেয়েছিল সব মিটিয়ে নিতে, কিন্তু কাকনি এই বাঁধন থেকে বেরিয়ে আসতে পাগল হয়ে উঠেছিল। ও কি ঠিক করেছিল? নাকি তখন ওদের উচিত ছিল দুজন দুজনকে আরও সময় দেওয়া? ওর হঠাৎ করে নবদিতাদির উপর অসম্ভব রাগ হচ্ছিল। কই ওকে এতদিন একবারও তো বলেনি যে নবদিতাদি ওদের কেসের রাইভালকে বিয়ে করতে চলেছে। রাগে ওর মুখ লাল হয়ে গেল। তুমি জানতে এই ব্যাপারটা? প্রবীর আরও একটা লম্বা ধোঁয়া ছাড়ল। অফকোর্স, এই জন্যই তো দিল্লি থেকে এসেছি। তোমার সঙ্গে যে এই ঝগড়ুটে মহিলার খুব দোস্তাদোস্তি, সেটা তো আগেই জানতাম। একটু থেমেও কাকনের দিকে গাঢ় চোখে তাকালো। তুমি কি ভেবেছ আমি এই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছি? দুষ, আমি তো এসেছি তোমাকে দেখতে। কাকন আড়ষ্টভাবে চোখ নামিয়ে নিল প্রবীরের দিক থেকে। একটু থেমে গিয়ে বলল, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। দাঁড়াও না, আমি কোর্টে মামলা করব। প্রবীর থতমত খেয়ে গেল। মামলা? কিসের মামলা? কার এগেনেস্টে মামলা? কাকন তেড়ে উঠল। ওই দুজনের এগেনেস্টে। আমাদের কেসে ওরা দুজন দুজনের অপোনেন্ট ছিল, তারপরও তেলে জলে এক হয়ে গেল। তার মানে এইটাই দাঁড়াচ্ছে যে তারা আদৌ নিজেদের কাজে লয়াল ছিল না। মাঝখান থেকে আমরা কিনা বলির পাঠা হয়ে গেলাম। প্রবীর এবার হো হো করে হেসে উঠল। আমরা বলির পাঠা হলাম? এসব কি বলছো কাকন? আমি 5 মাস অবধি তোমায় ঝুলিয়ে রেখেছিলাম, কারণ আমি চেয়েছিলাম যাতে শেষ অবধি ডিভোর্সটা না হয়। কিন্তু তোমার আর তোমার ওই উকিল বুড়িটার জেদে আমাকে শেষমেশ সই করতেই হলো। কাকন চুপ হয়ে গেল। তখন সত্যিই কাকন একটু বেশি হয়তো একগুঁয়েপনা করেছিল। এখন এতদিন বাদে মনে হয় সেগুলোর সত্যি কি কোনো দরকার ছিল? এই যে এতদিন ধরে ও একা একা রয়েছে, নিজের মতো জীবন কাটাচ্ছে, কেউ কিচ্ছু বলার নেই, কেউ ঘর নোংরা করার নেই, ভিজে তোয়ালেটা খাটের উপর রাখার কেউ নেই। খুব সুখে আছে কি? মাঝে মাঝে তো ভীষণ একা লাগে। তখন প্রবীরের আদর করে খাওয়ানো, ভালোবাসার কথাগুলো, ঝগড়ার মুহূর্তগুলো মনে পড়ে ওর। কাকন বলল, তুমি ফেসবুকে নেই? প্রবীর এবার হাসল। আছি তো, তবে ছদ্মনামে। লুকিয়ে ফলো করি তোমায়। আগের মাসে কেমন একা একা অরুণাচল ঘুরে এলে? আমার সেগুলো দেখে আমাদের হানিমুনের কথা মনে পড়ছিল জানো। সেই খাজিয়ারের ভ্যালি, সেই ডালহৌসির রাত। আচ্ছা, ও হঠাৎ ঝুঁকে এলো সামনের দিকে। তুমি কি আমাকে একটুও মিস করো না? সেদিনের পর প্রায় 3 মাস কেটে গেছে। কাকন আজ খুব ব্যস্ত। ছুটির দিন ঠিকই, কিন্তু আজও নবদিতাদি আর সুপ্রিয়দাকে খেতে বলেছে বাড়িতে। সেদিনেই ডামাডোলে আর বিয়ে বাড়িতেই ফেরেনিও, সোজা চলে এসেছিল বাড়ি। নবদিতাদিকে পরে বলেছিল গায়ে আইসক্রিম পড়ে গিয়েছিল বলে আসতে পারেনি। নবদিতাদি আর সুপ্রিয়দা এলো 10:30 নাগাদ। কাকন প্রথমে একটু ঠান্ডা শরবত করে দিয়েছিল। সেটা খেয়ে একটু জিরোতেই নবদিতাদি বলল, উফ কি গরম পড়েছে বলো কাকন। তোমার জামাইবাবু তো আলিস্যি করে বেরোতেই চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে এলাম। নবদিতাদির কথা শেষ হতে না হতেই ভিতরের ঘর থেকে ফালি করে কাটা আমের প্লেট নিয়ে কাকনের রাত দিনের কাজের লোক সবিতা ঢুকলো। পেছন পেছন যে ঢুকলো তাকে দেখে সুপ্রিয়দা ভূত দেখার মতো করে চমকে উঠল। এ কি প্রবীর, তুমি এখানে? নবদিতাদিও বেজায় চমকেছে। বিস্ফারিত চোখে কাকনের দিকে তাকালো। প্রবীর এখানে? কাকন মিষ্টি হেসে নবদিতাদির হাত থেকে ফাঁকা শরবতের গ্লাসটা নিল। এই জন্যই তো তোমাদের এখানে ডাকা গো। আমাদের বিয়ে ভাঙিয়ে দিয়ে তোমরা নিজেরাই যে বিয়ে করলে, সেটাই তো জানতাম না আজ অবধি। না মানে? নবদিতাদি একটু তোতলাচ্ছিল। তুমি শুনলে আবার কি ভাববে তাই বলা হয়নি গো। কাকন বলল,
বিবেকের দিক দিয়ে কোনো খারাপ লাগা এলো না তোমার একটুও? মনে হলো না যে অন্য দুটো মানুষের সংসার ভেঙে দিয়ে তোমরা নিজেরাই জুড়ে গেলে? নবদিতাদি প্রচণ্ড অপ্রস্তুত হয়ে পড়ল। তুমি প্লিজ এভাবে নিও না কাকন, আমারও ভীষণ খারাপ লাগছিল। প্লিজ ভুল বুঝো না আমাদের। কাকন গম্ভীরভাবে বলল, তোমাদের আমরা ক্ষমা করতে পারবো। কি মনে করো বলো? আনন্দের পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে উঠল। নবদিতাদি চুপ। সুপ্রিয়দা একটু গলা খাকানি দিয়ে বলে উঠল, না কাকন, তুমি এভাবে নিও না, ওটা তো আমাদের প্রফেশন ছিল। তারপর আমাদের সাথে। নবদিতাদি বলল, কাকন, আমাদের প্লিজ ক্ষমা করে দাও, মনে কোনো রাগ পুষে রেখো না। তখন তো তুমিও খুব একগুঁয়ে হয়ে বসেছিলে, আমি এজন্যই তোমাকে কিছু বলতে পারিনি। কাকন উত্তেজিতভাবে বলল, তখন তো আসলে বোঝাওনি যে সব মানুষেরই ভালো মন্দ আছে। নিজের ইগো আর দম্ভের বশে কিছুই যে বোঝায়নি তা না। ওই দিন তুমি অনেক রেগেছিলে, ওই দিন তোমার ভালোবাসার কথাও অনেক কটু লাগতো, এজন্যই বোঝানো হয়নি। এখন বুঝি ভালো আর খারাপ এই দুটোকে মেনে নিয়ে একসাথে থাকাটাই ভালোবাসা। একা একা থাকার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, কিন্তু দুটো মানুষ ঝগড়া করুক, ঝাঁটি করুক, সুখে দুঃখে একে অন্যের পাশে থাকাটাই আসল কথা, তাতেই আসল আনন্দ। কথাটা শেষ করে ও একটু থামল। নবদিতাদি আর সুপ্রিয়দা হা করে তাকিয়ে আছে ওদের দিকে। কাকন এবার গম্ভীর মুখে বলল, ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। সুপ্রিয়দা বলল, শর্ত? কি শর্ত? কাকন এবার হেসে ফেলল। ডিভোর্স হয়ে যাওয়ার পর যদি স্বামী স্ত্রী আবার বিয়ে করতে চায়, সে ব্যাপারে তোমাদের আইনি নিয়মকানুন কি আছে বলে ফেলো জলদি। নবদিতাদির চোখ গোল গোল করে ওদের দুজনের দিকে তাকিয়ে নিল। অকৃত্রিম আনন্দের গলায় বলল, মানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাকন মুচকি হাসল। দুই উকিল মিলে আমাদের বিয়ে ভাঙিয়েছ, এবার দুজনকেই সেটা জুড়ে দিতে হবে। কথাটা বলেই ও পাশে থাকা প্রবীরের হাতটা জড়িয়ে ধরল। যত ঝড়ঝাপটায় আসুক না কেন, এ হাত আমি আর কখনোই ছাড়ব না। ধন্যবাদ।